আজকের বিষয় হচ্ছে বিবাহ। প্রায় ঘরে ঘরে আজকালকার ছেলে মেয়েরা প্রত্যেকেই দ্বিধার মধ্যে আছে। কেউ বলছে বিয়ে করতে চায়, কেউ বিবাহ করতে চায় না। বাড়ির লোক কখনো প্রেশার দিচ্ছে, কখনো হয়তো প্রেশার দিচ্ছে না। আর দুই তরফেই বিভিন্ন রকম মতামত আছে। কোনো ছেলে মেয়ে রাজি আছে, কোনো ছেলে মেয়ে রাজি নেই, কোনো ছেলে মেয়ের হয়তো বিভিন্ন রকম সমস্যা আছে। সমস্যার শেষ নেই, কারণ বিবাহ এমন একটা পর্যায় যেখানে একটা দায়িত্ব নিতে হয় প্রত্যেকটা মানুষকে। যে দায়িত্বটা আজকালকার ছেলেমেয়েরা যারা নিতে পারে তাদের তো কোনো সমস্যা নেই, যারা নিতে পারে না তাদের সমস্যাটা দুদিকেই আছে। কারণ একবার বিবাহ হয়ে গেলে সে হয়তো পরবর্তী সময়ের কথা কেউ ভাবে, কেউ বলছে দিন চলে গেলেই হবে, অন্যের উপরে ছেড়ে দেয়, হয়তো পরিবারের উপর ছেড়ে দেয়। এরকম বিভিন্ন রকমের সমস্যা থেকেই যায়। কেউ হয়তো বলছে আমি কাজ করব, কেউ বলছে কাজ ছাড়িয়ে দাও, কেউ বলছে বরকে কাজ ছাড়িয়ে দেওয়ার কথা বলছে, কেউ বলছে বউয়ের কাজ ছাড়িয়ে দাও। মানে সবার কথা মানতে হবে। তারপর তার সাথে সাথে একটা বিবাহ মানে হচ্ছে দুটো পরিবারের একটা সম্পর্ক। সেখানে কার কথা রাখবে আর কার কথা রাখবে না, সেখানে কিন্তু একটা বিশাল বড় একটা জায়গায় পৌঁছে যায়, যেখান থেকে মানুষ না পারছে ভালোভাবে চলতে, না পারছে বেরিয়ে আসতে। মানে এমন একটা জায়গায় ছেলে বাড়ির হোক বা মেয়ের বাড়ির হোক, উভয় পক্ষেরই সমস্যা জটিল জায়গায় পৌঁছে যায়। মানে কোনো ঠিক ঠিকানা থাকে না তাদের মধ্যে। অনেক সময় কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, মারপিট হয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। যার ফলে আজকালকার ছেলেমেয়েরা এইসব দেখে, কিছু কিছু ছেলেমেয়েরা আছে, পার্সেন্টেজ সব ক্ষেত্রেই কখনো কখনো 20%, কখনো কখনো 80%, কখনো কখনো 50%, কখনো কখনো 60-40%। তো এরকমভাবে আপনারা যখন যেখানে পারবেন ভাগ করে নেবেন, কারণ কোনো জায়গায় কোনো ভগ্নাংশ পার্সেন্টেজের জায়গা নেই। যখন যেখানে যেমন পাচ্ছে সেই দিকেই চলে যাচ্ছে। কারণ একটা মানুষের মনকে বা প্রত্যেকটা মানুষের মনকে একটা জায়গায় আপনি বাঁধতে পারবেন না। প্রত্যেকটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটা মুহূর্তে তার মন চেঞ্জ হচ্ছে, দ্বিধা। সে এমনভাবে চলাফেরা করছে, তার ভাব ভঙ্গিমা, তার চিন্তাধারার সাথে প্রতিটা সময় এক একটা সময় এক এক রকমভাবে সে পেরিয়ে আসছে। হাজার রকম সমস্যা। কারোর যার চাকরি নেই সে ভাবছে কখন চাকরি পাবো, একটা ভালো মাইনে পাবো, তারপর বাড়ি বানাবো, হাজার রকম সমস্যার পর তারপর বিবাহ করব। এবার তখন হয়তো কোনো কোনো ছেলে মেয়ের আবার বয়স বেড়ে যাচ্ছে। আবার মেয়ের ক্ষেত্রেও এরকম হতে পারে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমার কিছু ব্যাংক ব্যালেন্স থাকবে, আমি অন্যের ওপর নির্ভরশীল হব না, আমি এই মুহূর্তে বিয়ে করব না। তা এরকম ধরনের সমস্যা প্রতিটা দিন সর্বক্ষণের সময় চলতেই থাকবে। এবার দায়িত্ব, কেউ কেউ ভাবছে দায়িত্ব নিয়ে ফেলবো। দায়িত্ব নেওয়ার পরে অনেকে ভাবছে তা বিবাহ দুটো দিকই ভালো। অ্যাকচুয়ালি প্রথমে বলে রেখে দিই, বিবাহের দুটো সাইডই ভালো, দুটো সাইডই আবার খারাপ। যে যেভাবে নিতে পারবে, মনের ইচ্ছে তার। যে বিবাহ করলে আগামী যতগুলো বছর সে বেঁচে থাকবে, 20 বছর থাকুক, 40 বছর থাকুক, 60 বছর থাকুক, আর 80 বছরই বাঁচুক বা 100 বছরই বাঁচুক, যতগুলো বছর সে থাকবে তার প্রতিটা দিনের দায়িত্ব সে নিতে হয়। কেউ বুঝে গেছে কোনো ব্যাপার না, যে বুঝতে চায় না তার সাথে ঝগড়া ঝামেলা প্রতিদিন প্রতিনিয়ত চলতেই থাকে, এমনকি শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মানে টাকা পয়সা দিয়ে বিবাহ করে শেষ পর্যায়ে মৃত্যু। কখনো কখনো বিয়েবাড়িতে দেখা যায় যে বিবাহের আগের দিনই মারা গেছে, অথবা বিবাহের দিন মারা গেছে, অথবা বিবাহের 1 সপ্তাহ পরে মারা গেছে, বিবাহের 6 মাস বা 1 বছরের মধ্যেও মারা গেছে বা মেরে ফেলে দেওয়া হয়েছে। বিভিন্ন রকমভাবে মনোমালিন্য হয় না, যখন একটা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট টিনেজ থেকে পেরিয়ে একটু ওপরে উঠে গেছে, একটু বোঝার বা কথাকাটি হতে হতে তাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে না, পরিবারের সাথে আরেক পরিবারের মনোমালিন্য হচ্ছে না। কেউ হয়তো কোনো জিনিস দিয়েছে, কেউ সোনার জিনিস দিয়েছে, কেউ হয়তো জামা কাপড় দিয়েছে ভালো দেয়নি। মানে সমস্যা প্রতিটা পদে পদে, প্রতিটা চালে চালে বলতে পারেন, মানে বোরের চালের মতো অবস্থা।
মানে পরিবারের হাজার রকম সমস্যা নিয়ে মানুষ কিন্তু আজকাল অনেক ছেলে মেয়ে এগোতে চাইছে না, যে আমি যদি এক্ষুনি ইনকাম আছে, কালকে যদি বাজার ভালো না যায়, আগামী 1 বছর পরে বাজার না ভালো যায়, তারা কিন্তু বিবাহ থেকে পিছিয়ে আছে। যে এরপরে যদি ছেলে মেয়ে হয়, তার স্কুল আছে, তার ডাক্তার আছে, তার জামা কাপড় আছে, মামা বাড়ি যাবে, বিভিন্ন রকম আচার অনুষ্ঠান আছে, তারপর উৎসব আছে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তাকে চলতে হয়। তারপরে তো ঘুরতে যাওয়ানো আছে, যদি না ঘুরতে যেতে পারে সেখানে আর একটা বিপদ আছে। তার সাথে সাথে নতুন নতুন জিনিস লাগবে, তার বাবা বা ছেলে মেয়ে যারাই আছে প্রত্যেকেই। একটা ইনকাম যদি না থাকে তখন সে পড়ে যায় দ্বিধার মধ্যে, তার মধ্যেও ঝগড়া ঝামেলা হয়। যারা ভালো আছে, প্রতিটা মুহূর্তে ভালো আছে, তাদের কথা বলছি না, যারা দ্বিধার মধ্যে আছে তাদের কথাই বলছি, বা দ্বিধার মধ্যে থেকে নিজেকে বাঁচানো বা আগামী দিনে কীভাবে ভালো থাকবো সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো একাডেমি নেই যে বিবাহ সম্বন্ধে, যে আগামী দিনে যে এত বড় একটা লাইফস্টাইল তারা চলবে। যারা ভালো আছে, বয়স হয়ে গেছে, বা আগামী 10-15 বছর ভালো গেছে, তারপরেও শেষ মুহূর্তে গিয়েও কিন্তু অনেকে বিচ্ছিন্ন হয়ে যায় বা বেরিয়ে যায়। তারপরে শেষের দিকেও অনেক সময় মেরে ফেলে দেয়। 20-30 বছর পরেও অনেক সময় দেখছি সুসাইড বা বিভিন্ন রকম ক্ষেত্রে এগুলো হয়। তা মানুষের কখন যে কি হয়, প্রত্যেকটা মানুষকে আনন্দ দেওয়া সম্ভব না। এক একটা মানুষ এক এক সময় এক এক ধরনের রূপ ধারণ করে। তাদের মনের ইচ্ছে যে কখন কি, যদি দুজনে মিলেমিশে থাকে তো খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিং যদি বন্ডিং যদি ভালো হয়, তাহলে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা থেকে তারা সবসময় কাটিয়ে উঠতে পারে, মানিয়ে নিতে পারে। প্রত্যেকটা সময় অনেকে ছেলেরাও মানিয়ে নেয়, অনেক সময় মেয়েরা মানিয়ে নেয়, আবার কেউ চুপ থাকে। কোনো সময় মেয়েরা খুব হয়তো কথা বলছে, ছেলেরা হয়তো মানিয়ে নিচ্ছে। কোনো সময় হয়তো উল্টোটাও হতে পারে, কেউ আবার ছেলেদের হাতে হয়তো অনেকটা টাকা দিয়ে দিচ্ছে, কেউ আবার মেয়েদের হাতে অনেকটা টাকা দিয়ে দিচ্ছে, আবার কেউ হয়তো টাকা দিচ্ছে না বলে ঝগড়া হচ্ছে। এবার ছেলে মেয়ের বিভিন্ন রকমের সমস্যা আছে, সেই ক্ষেত্রে অনেকে দেখছে রাস্তাঘাটে, সেক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ছেলেমেয়েরা দেখছে আমি এইক্ষুনি বিয়ে করবো না, যা আগামী আরও 10 বছর যাক, আগামী আরও 15 বছর যাক, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ুক। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়ছে, এবার হয়তো তাদের বাড়ির পরিবারের লোক বলছে যে ওর জন্য হয়তো ছেলে পাওয়া যাবে না, ওর জন্য হয়তো মেয়ে পাওয়া যাবে না, এর কি হবে, এর শেষ অবস্থা কি হবে, এর শেষ পরিণতি কী হবে, কে রান্না করবে, কে ওকে দেখভাল করবে, কি অসুস্থ হলে কী হবে। কোনো সময় যদি হাত পা ভেঙে যায়, বা কোনো সময় যদি অসুস্থ হয়ে যাচ্ছে 2 দিনের জন্য, বা কোথাও যদি ঘুরতে যায়, একা একা ঘুরতে পারবে না, এরকম সমস্যা প্রতিদিন প্রতিনিয়ত লেগে আছে। সেদিনকে একটা জায়গায় দেখলাম যে একটা বিবাহ হয়েছে, বিবাহের প্রায় একদিন মানে 1 সপ্তাহ পরেই হবে হয়তো। তা দেখলাম মেয়েটা ছেলেটাকে মেরে ফেলেছে। ছেলেটা জানেই না যে কী তার দোষ। তার কারণ হচ্ছে মেয়েটা আর একটা ছেলের সাথে রিলেশন হয়ে গেছিলো। এরকম ছেলের ক্ষেত্রে হচ্ছে, মেয়ের ক্ষেত্রে হচ্ছে, উভয় পক্ষেই হচ্ছে। মানে কখন হাজার হাজার এই জন্য সিনেমাও বেরিয়েছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে যখন ভালো লাগছে না, সরাসরি অনেক আগে থেকেই বলে দিতে হবে যে তোমাকে আমার ভালো লাগছে না, বা আমি বেরিয়ে যেতে চাইছি এই সম্পর্ক থেকে। বিবাহের আগে বা রিলেশান বা যখন লাভ একটা আসছে জীবনে, তখনই তাকে বুঝতে হবে, জাজমেন্ট করা শিখতে হবে, কখন কোন জায়গায় কীভাবে মিট করছি না করছি, তার কথাবার্তা, তার চলাফেরা, তার বিভিন্ন রকম মতভেদ। অনেকে হয়তো মুখ বুঝে হয়তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে কিন্তু ওই জীবনের পথে চলেছে, যে কখন এই যে এত রকমের সমস্যা, কি করব কি করব না, জীবন কোন পথে যাবে, আমি কি ভালো থাকবো আগামী দিন, আমার শেষ পরিণতি কি হতে পারে, আমি ভালোভাবে বাঁচবো কি বাঁচবো না। এবং তার সাথে সাথে মনের মিল হবে কি হবে না। এমন এক জায়গায় দেখেছি 7 বছর ধরে প্রেম রীতিমতো ভালোভাবে তারা বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন পরিবারের সাথে উঠা বসা, একে অন্যের বাড়িতে যাতায়াত করা, বিভিন্ন পুজো আচরায় ঘুরতে যাওয়া দেখেছি। এমনকি সেখানে দেখলাম তার 7-8 বছরের মাথা তার বিবাহ হয়ে গেল। এবং তারপরে হলো তাদের মধ্যে বেশ
মাঝে মধ্যেই দেখি অশান্তি, অনেক সময় দেখি অনেক রকম ঝামেলা দ্বন্দ্ব, যেহেতু অনেকটা দিনের সম্পর্ক ছিল সব কিছু, এ ওর সম্বন্ধে সবই প্রায় জানতো, ও সম্বন্ধে সবই জানতো। অ্যাকচুয়ালি মানুষের সব কিছু জানা সবসময় সঠিক হয়ে ওঠে না। বললাম না, সময়ের সাথে সাথে মানুষ সব সময় পরিবর্তন হয়। আজকে একরকম আছে, 10 মিনিট পরে একরকম আছে, 10 মাস পরে একরকম আছে, 10 বছর পরে একরকম আছে, 10 মাস পরে আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে। মানে আপনি যে এলাকায় থাকেন, আপনার বাস স্ট্যান্ডে গিয়ে দেখবেন যে যখন যে লোকগুলো ছিল তার মিনিট 5 বা মিনিট 1-2 পরেই, বা 2 মিনিট 4 মিনিট 6 মিনিট পরে বা আধ ঘন্টা পরে সব চেঞ্জ হয়ে গেছে। সেখানকার গাড়ি ঘোড়া যেখানে ছিল, যেগুলো মানুষ ছিল তার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সেরকমই সব কিছুই এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ বুঝতে চাইছে না। আগেকার দিনের মানুষ একরকম ছিল, তারা মোটামুটি অনেক কিছু জানতো না, অনেক কিছু বুঝতো না, অনেকে ভালোভাবে, এই জন্য দিনের পর দিন এই ব্যাপারগুলো কোনো রকম সমস্যা চলছিল না। রিসেন্টলি মোটামুটি প্রায় 30 বছরের কাছাকাছি হবে অ্যাপ্রক্স, তা মানুষ আর ভালো থাকার চেষ্টা করতে পারছে না, কারণ মানুষ বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের মন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ এর মধ্যে থাকতে চাইছে না। কেউ আবার থাকতে চাইছে, আর একজন থাকতে চাইছে না। এবার কেউ হয়তো তার মধ্যে হয়তো এমন কোনো মানুষের সাথে পরিচয় হচ্ছে, তার সাথে গিফট দেয়া নেওয়ার এমন বেড়ে যাচ্ছে, অনেক মানুষ বাড়িতে আসছে, তাদের হয়তো বিভিন্ন রকম ফার্নিচারের কাজে হোক, কোনো দরজা বা জানালা লাগানোর জন্য হোক, বা টিভি সারানোর জন্য হোক, এরকম বিভিন্ন ধরনের রং করার লোক হোক, তাদের সাথে কথাবার্তা বলতে বলতে বাইরের লোকের সাথে একটা অন্য ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, কথাবার্তা তার ভালো লাগে। অনেকের এমনও হয়েছে যে এক জিনিস হয়তো ভালো লাগছে না, এরকম জামা কাপড়ের মতো হয়তো পাল্টে ফেলছে, যার ফলে মানুষের এখন ভিন্ন মত। একটা যেমন টিভি চ্যানেল চলতো আগে, একটা চ্যানেল, তখন তাতে মানুষ খুশি থাকতো। সারাদিনে একটা চ্যানেলে হয়তো সারাদিনে 2-3 বার খুলতো, আবার রাত্রে বন্ধ হয়ে যেত, আবার সকালবেলা 11টা-12টা থেকে 2টো পর্যন্ত চলতো। এরকম পার্ট টাইম অনুসারে হয়তো চলতো, মানে সারাদিনে হয়তো টোটালে হয়তো 6 ঘন্টা 5 ঘন্টা। সপ্তাহের একদিন একটা সিনেমা হতো, একদিন বাংলা বই হতো, আবার একটা চ্যানেলেই খেলা হতো, একটা চ্যানেলেই খবর হতো, একটা চ্যানেলেই আবার পুজো আচার দেখানো হতো, একটা চ্যানেলেই হয়তো গান হচ্ছে, এরকম সব কিছু একটা চ্যানেলের মধ্যে, এবং একসাথে একটা চ্যানেলেই নাটক হচ্ছে। তা সেই সময়টা মানুষ পেরিয়ে যেতে যেতে এখন হাজার হাজার চ্যানেল, খেলার জন্য আলাদা চ্যানেল, ইংলিশ চ্যানেল, বাংলা চ্যানেল, তামিল চ্যানেল, আবার খবরের চ্যানেল হাজার একটা, সব বিষয়ের জন্য আলাদা চ্যানেল, মনের ইচ্ছে আলাদা, গানের চ্যানেল আলাদা, বাংলা চ্যানেল আলাদা, সব কিছু পরিবর্তন হয়েছে। মানুষ সেই জন্য এত কিছু দেখে ফেলেছে লাস্ট 15 বছর আরও এমন কিছু দেখে ফেলেছে, যার ফলে সম্পর্কটাও এরকম জায়গায় চলে গেছে যে এইখানে থাকাটা কতটা ভালো হবে, কি হবে, আগামী দিন আমি কি ভালো থাকবো, আমি কি চাই, সে নিজেই হয়তো নিজে জানে না। নিজেকে হয়তো সেইভাবে কখনো নিজের সাথে কথাই বলেনি, নিজের সাথে কথা বলার সময়ই পায়নি। তার পরিবার কী চায়, নিজের বাবা মা কী চায়, বাবা মার হয়তো স্বার্থে অনেকে বিবাহ করছে, আবার বাবা মা কে হয়তো যাতে না কষ্ট পায় সে হয়তো বিবাহ করছে না, এরকমও আছে। কিন্তু মানুষের মন বিচ্ছিন্ন মন, মানুষকে কখনো ভালোভাবে কখনো মানে যে নেবে, যে কোনখানে থাকবে, যে ভালো আছে, সত্যি কথা বলতে যারা ভালো আছে, যারা সম্পর্কের মধ্যে থাকতে ভালোবাসছে, তারা সব সময় সব সেই জায়গাটা ভালো থাকুক সারা জীবন ধরে। এটা আমার তরফ থেকে, বা সারা যত মানুষ আছে তারা প্রত্যেকে এটাই চাইবে, ভগবান যাতে তাদেরকে ভালো রাখুক। কিন্তু তার সাথে সাথে আশেপাশের মানুষ তো বিভিন্ন রকমের থাকবে, এবার তাদের নিয়েও তো হাজার রকমের সমস্যা, তাদের নিয়ে অনেক চিন্তা করছে আশেপাশের লোকজন, তাদের পাশের বাড়ির লোক চিন্তা করছে, তাদের বাড়ির লোক চিন্তা করছে যে এই ছেলেটার, এই মেয়েটার আজকে এতগুলো হয়তো দিন চলে যাচ্ছে, এতগুলো সময় চলে যাচ্ছে, এরপরে কী হবে। তার সাথে সাথে এখন অনেক সময় রিসেন্টলি যা বাজার খারাপ যাচ্ছে, যা কারোর হয়তো চাকরি চলে গেছে, কারোর হয়তো ব্যবসা খারাপ যাচ্ছে। এবার এমনও হয়েছে যে ছিল চাকরি চলে যাচ্ছে, স্কুলের চাকরি চলে যাচ্ছে, রাস্তায় শুয়ে আছে, বসেছে, তাদের কথা ভাবুন। মানে বিবাহ একটা ভীষণ বড় একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে মানুষের জীবনে। সম্পর্কের মধ্যে ঢুকে পড়লে তাকে বাজার ঘাট থেকে শুরু করে তার কি করতে হবে যদি আগে থাকতে সে ভেবে নেয়, তার প্রতিটা মুহূর্তে তার সাথে
মানিয়ে নিতে হবে। সেই যদি মানিয়ে নিতে পারে দুজনেই, তাহলে কিন্তু সব থেকে বেশি উপকার হবে। এবং তাদের আবার হিংসা করার বা পেছনে লাগার পেছনেও অনেক লোক আছে। এই তুই এরকম, তুই ওরকম, তুই আগেই করতিস, তুই ওইটাও করতিস, এরকমভাবে জীবনটাকে বিভিন্ন রকমভাবে মানুষকে ঘুরিয়ে দিচ্ছে। প্রতিটা দিন তার বন্ধু বান্ধব বিভিন্ন রকমভাবে তাকে মানে এক একটা পদে পদে, ভালো বন্ধু তো অবশ্যই আছে, তার সাথে কিছু খারাপ বন্ধু আছে। কখন যে কী হচ্ছে কেউ এই বিষয়ে বলতে পারবে না, কারণ মানুষের মধ্যে কখন কোনটা যে এফেক্ট করছে, কোনটা এফেক্ট করছে না, কোন কথার মধ্যে সে মানে কী বলবো মনক্ষুণ্ণ হচ্ছে, মন কখনো ভারী হয়ে যাচ্ছে, মন কখনো শান্ত হচ্ছে, কখনো হয়তো ঝগড়াটে ভাব হচ্ছে। হয়তো বাইরে থেকে এলো, তার সাথে কথা বলার জন্য এমন একটা খিটখিটে কথা বললো, এই এটা আনুনি, ওটা আনুনি, এটা আনতে দিয়েছিলাম ভুলে গেছো। তখন হয়তো মনের উপর একটা আলাদা এমন একটা প্রেশার আসলো যে বাইরের আবহাওয়া পরিবর্তন যে সময়ের সাথে সাথে যে আসছিল, সে হয়তো এই ব্যাপারটাকে 1 দিন 2 দিন ভালো লাগে, তো 3 দিন ভালো লাগে, 4 দিন ভালো লাগে। কিন্তু রোজ রোজ হয়তো যদি যারা ভালো লাগবে না, তারা দেখবেন এরকম অনেক সময় বাড়ি ছেড়ে চলেও যায়। তোর রইল, এরকম একটা বলে না, রইল ঝোলা আমি চললাম আর কি, এরকম একটা ব্যাপার। তো এরকমও হয়েছে, হাজার হাজার লোক আছে, সে তার পরিবারকে ছেড়ে চলে গেছে। ছেলে মেয়ে হয়ে গেছে 2 বছর, কারোর 1 বছর, কারোর 3 বছর, কারোর 8 বছর। মানে মানুষের এত রকমের সমস্যা যে কখনো সে ঠিক থাকতে পারবে না। সেই জন্য অ্যানিমেল যারা আছে তারা কিন্তু ঠিকঠাক আছে, তাদের না আছে টিভি, না আছে কোনো রকম মার্কেটিং, না আছে তাদের স্কুল কলেজ হসপিটাল নার্সিংহোম, না আছে কোনো রকম ফানি ভিডিও দেখা, না আছে কম্পিউটার মোবাইল ঘাঁটা। তার ফলে তাদের একটার পর একটা বেড়াল বলুন আর কুকুর বলুন আর গরু ছাগল যারাই আছে, যত অ্যানিমেল আছে, সমস্যা তাদের নেই। সমস্যা আবার ওদের কখন হয়, মানুষ যদি তাদের ওপরে অত্যাচার করে তখন তো আবার সমস্যা হয়। হয়তো খেতে দিচ্ছে না, মারছে, বেঁধে রাখছে, কোনো একটা খাঁচার মধ্যে ইচ্ছা করে পাখিগুলোকে আটকে রাখছে। তা মানুষের এরকম হাজার রকমের সমস্যায় জর্জরিত হয়ে আছে। মানে কাকে যে কোন দিকে যে মানুষকে মনটাকে ঘোরাবে, তার জন্য কোনো রকম তার মানে কী বলবো, এমনভাবে মানুষ বেঁধে গেছে একটা জায়গায়, না পারছে কোনো জায়গায় ঢুকতে, না পারছে বেরোতে। এবার মানুষ নিজের হয়তো কাছের লোককে কেউ ভালোবাসছে, কেউ ভালোবাসছে না, কেউ নিজের মাসি হয়তো বলছে তুই এই কাজটা করছিস কেন, মামা বলছে এই কাজটা করছিস কেন, তার হয়তো পিসি বলছে এই কাজটা করছিস কেন। তো মানুষ বিভিন্ন রকমভাবে, সবথেকে বড় কথা হচ্ছে কী বলুন তো, নিজেকে জাজমেন্ট করে জানতে হবে যে আগামী দিনে আমি কি চাই, আমার আগামী দিনের এম কী আছে, মানে লক্ষ্য কী আছে, ডিসাইডেড করতে হবে। মনকে শান্ত করতে হবে, ধ্যান করতে হবে এর জন্য। আর যারা সবথেকে বড় কথা হচ্ছে যারা বিবাহ করতে চায়, তাদেরকে অবশ্যই বিবাহের জন্য মানে অ্যাচিভ করা উচিত, বা আশেপাশে যদি কেউ থাকে তারা যদি সাহায্য করে সেটা করা উচিত। এবং শুধু একা করলে তো হবে না, দুটো সম্পর্ক, দুটো পরিবার যাতে সঠিকভাবে আগামী দিন চলতে পারে, আগামী দিন যাতে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে সেটাও দেখতে হবে। এবং যারা হয়তো বিবাহ করতে চাইছে না, কেন চাইছে না, তাদের সাথে হয়তো 10 বার হয়তো বসলেন, একটা তার সাথে ভালো কথা বলে বোঝার চেষ্টা করলেন, কিন্তু অনেক মানুষ আছে হয়তো বিবাহ করতে চাইছে না, সারা জীবনটা তারা শান্তভাবে নিরিবিলিভাবে দেখছে পাশের বাড়ির এখন ডিভোর্স হয়ে যাচ্ছে, মারপিট হচ্ছে, মেরে ফেলছে, কেটে ফেলছে, ছেলে মেয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে এই রোজ স্কুল থেকে আনা যাওয়া, তারপরে 10 বার করে বাজারে যাওয়া, বাড়িতে লোক এসছে, এইটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এই গাড়ি নিয়ে আসো, এই সব বিভিন্ন রকমের সমস্যা যখন মার্কেটিং করছে, কিন্তু সব দিকেই সমস্যা। বিবাহ করলে যারা ভালো আছে তারা তো অবশ্যই ভালো, যারা করছে না তারাও ঠিক নেই। মানে এবার কি ভারসাম্য একদিকে, এবার বলছে আগামী জেনারেশন তোমার কে দেখবে, তোমার বাড়িঘর, তোমার এই যে তোমার চাকরির পয়সা, যার নেই সেও বিবাহ করছে, যে গরিব সেও বিবাহ করছে, যার অনেক আছে সে আবার বিবাহ করছে না। এরকম মানে প্রতিটা ধাপ বাই ধাপ বা প্রতিটা স্টেপ বাই স্টেপে সব জায়গাতেই কিন্তু মানুষের দ্বিধা। গরিব মানুষের মধ্যেও কেউ বিবাহ করছে না, আবার গরিব মানুষের মধ্যে সবাই বিবাহ করে ফেলছে, এরকমও পার্সেন্টেজ আছে। ওই যে বললাম না 20-80 আছে, আবার 90% আবার 10% আছে, আবার 40-60 আছে, 70-30 আছে, এরকম 50-50ও আছে। কোনো জায়গায় পার্সেন্টেজ এখানে কোনো রকমভাবে ব্যালেন্স মানে না।
মানে যখন যেখানে যেমন পারছে ব্যালেন্স তৈরি করছে। গরিবদের মধ্যেও কেউ কেউ আছে যে বোঝে না, ও যা আছে বাবা ইনকাম করছে, আমি ইনকাম করছি, 10 টাকা ইনকাম করছি, 20 টাকা ইনকাম করছি, ওর মধ্যে দিয়েই সংসার চলবে। সে কী হবে না হবে আগামী দিন চিন্তা। আবার যার অনেক পয়সা হয়ে গেছে সে ভাবছে আগামী দিন কী করে চলবে। একটা স্কুলে 1 লাখ টাকা দিয়ে ভর্তি করতে হবে, হসপিটালে গেলে 1 লাখ টাকা লাগবে, এই ইন্স্যুরেন্স, ওই টিভি রিচার্জ, এই ওয়াশিং মেশিন, এই জলের লাইন খারাপ হয়ে যায়, এই বাড়ির দেয়াল ঝরে পড়ে যাচ্ছে রং করা, এই গ্যাস এসে যাবে, এই বইটা কিনতে যাব, অমুক জায়গায় ঘুরতে যাব, এই জিনিসটা কিনবো, আমার ফল খাওয়া হচ্ছে না। হ্যাঁ, এরকম। বা ভালো কোথাও কোনো ব্যক্তির সাথে আলাপ আলোচনা হচ্ছে না। মানে সমস্যাটা এমন জায়গায়, আমাদের ছেলে মেয়েদের হয়তো পড়াশুনো শেখানো হয়, অনেক কিছু হয়তো শিখেছে, বাংলা, ইংলিশ, তামিল, বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে মানুষ উঠছে, চাকরি করছে, কেউ হয়তো চাকরি পাচ্ছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এইসব দেখে না মানুষ, মানে কী বলবো, বিভিন্ন রকমভাবে মানুষ মনের দিক থেকে হয়তো ক্ষুণ্ণ হচ্ছে। কখনো ভাবছে কেন করলাম, কেন এতটা পথ এগিয়ে আসলাম, কেন বিবাহ করলাম। আবার কেউ কেউ ভাবছে কেন বিবাহ করছি না, এই মেয়েটা আমাকে ভালোবাসছে না, অমুক ছেলেটা আমাকে ভালোবাসছে না, ও আমার দিকে তাকাচ্ছে না। তারপরে হয়তো এই ছেলেটাকে ভালো লাগছে না, ওইটা ভালো হলে ভালো হতে হতো। এরকম মানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্টেপ বাই স্টেপ, প্রতিটা সময় মানুষকে হয়তো অন্যর দিকে তাকিয়েছে কেন, ওই ফেসবুক ঘাঁটছে কেন, ওই হোয়াটসঅ্যাপ ঘাঁটছে কেন, তুমি কার সাথে কথা বলেছো, তুমি 10 মিনিট কথা বলেছো ওর সাথে কেন, তুমি ওকে জামা দিয়েছো কেন, তুমি ওকে এই গিফট দিয়েছো কেন, কেন এত দামি দিতে গেল, এই হাজার রকমের কৈফিয়ত। মানে যদি সব কিছু মেনে নিতে পারেন আপনারা, তাহলে সব কিছুর থেকে সমাধান আছে। যদি মেনে নিতে না পারেন সব কিছু, কেউ হয়তো কোনো ব্যক্তিকে 10 টাকা দিচ্ছে গিফট, কোনো মানুষকে হয়তো 1000 টাকা গিফট দিচ্ছে, কোনো মানুষকে তার সর্বস্ব গিফট করে দিচ্ছে, কোনো মানুষ আবার নিজের জীবন দিয়ে, রক্ত দিয়েও হয়তো গিফট করছে, উৎসর্গ করে দেওয়ার মতো। তা কখন যে কোন জায়গায়, কোন পর্যায়ে যে চলে যাচ্ছে মানুষ, সেই পথ ছেড়ে বেরোতে পারে না। মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে চলেছে সময়ের সাথে সাথে। ছেলেরা মেয়েদের জন্য বা আমাদের টিনেজ লাইফকে বিশেষ করে যদি আগামী দিনে ভালো থাকতে হয়, আমাদের ভারতবর্ষকে ভালো রাখতে হয়, যারা বিবাহ করতে চাইছে অবশ্যই বিবাহের জন্য এগিয়ে দেওয়া উচিত বারে বারে। এবং যারা বিবাহ করছে না, হয়তো চাইছে না, কোনো কারণে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে মনের দিক থেকে, যে ভালো থাকবো কি থাকবো না, আগামী দিন কী হবে না হবে, এইভাবেই যা চলছে চলুক। তো সেই জন্য একাডেমি দরকার, বিদ্যালয় দরকার, এরকম ধরনের। তারপর শুধু ওই নয়, একজন বাবা বা একজন মেয়ে হয়তো ছেলেটাকে দেখে বুঝে বিয়ে করতে গেল, তাকে দেখতে গেল না, তার আশেপাশের পরিবারকে জানলো না, বুঝলো না, তারপরে তার কি আছে না আছে সেসব জানলো না। আগামী দিনে হয়তো এমন হলো, সে হয়তো পুজো দেখতেই ভালোবাসে না, সে পুজো করতে চায় না, এবার সেখানে গিয়ে দেখছি এরকম অশান্তি হচ্ছে। আগামী দিনে যে ছেলে মেয়েগুলো হবে, সে কিন্তু ওই এমনভাবে মানুষ হবে, সে কিন্তু একটা অন্যরকমভাবে, যে আমাদের শাঁখ বাজানো বা দুর্গা পুজো দেখতে যাওয়া, নতুন জামা কাপড় কেনা, এর সাথে অনেক রকমের বিজনেস হয়। একটা পুজো মানে শুধু পুজো নয়, তার সাথে রিলেশান আছে একটা বড় সম্পর্ক, যে বিজনেসও আছে। সেখানে মানুষ এই সম্পর্কর মাধ্যমেই তার হয়তো বিজনেস বিভিন্ন রকমভাবে চলছে, মানে ব্যবসা বাণিজ্য চলছে। এবার একে অন্যের ওপর নির্ভরশীল। যদি সেখানে সেই সব বাড়িতে যদি পুজো আচার যদি না হয়, তার যদি না ভালোবাসে, ভালোবাসছে, ও ভালোবাসে না, ও হয়তো বলছে না না এত পুজো আচার করতে হবে না, এত কিছু করতে হবে না, কিন্তু এদের মধ্যেই কেউ আবার বিজনেস করছে, হয়তো ফুলের বিজনেস করছে, কেউ ডাবের বিজনেস করছে, কেউ হয়তো দশকর্মা জিনিস বিক্রি করছে, কেউ ঠাকুরও বিক্রি করছে। এই হাজার হাজার রকমের বিজনেসের মাধ্যমে কিন্তু চলছে আর জগৎ সংসার। যত রকমের পুজো আচার চলছে, প্যান্ডেল থেকে, সুতো থেকে, জুতো থেকে শুরু করে সবাইকার পৃথিবীতে, আমাদের পৃথিবীতে যত লোক আছে, তাদের কোনো না কোনো রকমের হালকা হয়তো ছোঁয়া হয়তো আছে। সব দেশের হয়তো না থাকলেও কিছু মানুষের ছোঁয়া আছে। আর দেশের লোকেদের সবাইকার, যে বাঁশ বিক্রি করা থেকে শুরু করে সুতো বিক্রি করা থাকে, সবাইকার একটা সম্পর্ক আছে। সেই জন্য বিবাহ একটা এমন একটা জায়গায়, যে সম্পর্কের মাধ্যমেই একটা জায়গাকে আটকে রাখা, নিজের জীবনকে, একটা জীবন হয়তো হাওয়ার মাধ্যমে ভেসে যাওয়ার থেকে হয়তো আটকে দেওয়া যায়।
সে হয়তো কী ভাবছে, অন্যরকম নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে চলে আসতে পারে। কেউ হয়তো এমন একটা মানে কী বলে বাউন্ডারির মতো তো ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য একটা আটকে পড়া থাকা। এই আটকে পড়ার মাধ্যমেই এই পুজো আজরা অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, ছেলে মেয়ের জন্মদিন, ভাইফোঁটা, এর মাধ্যমেই ব্যবসা বাণিজ্য, এর মাধ্যমেই একের অন্যের পয়সা এর কাছে আসা, এর পয়সা ওর কাছে আসা, তার মাধ্যমে বিভিন্ন রকম কলকারখানা, এই তার মাধ্যমেই ব্যবসা বাণিজ্য, এর মাধ্যমেই আমাদের জগতের আশেপাশের পরিজন, তারপরে রাস্তাঘাট, তারপরে আমাদের নেচার, আমাদের পুকুর নদী নালাকে বাঁচিয়ে রাখা। কিন্তু এর সাথে সাথে আবার আমাদের পরিবার পরিজন থেকে শুরু করে আমাদের পৃথিবীও আস্তে আস্তে যেমন ভালোও হচ্ছে তেমন খারাপও হচ্ছে। প্লাস্টিক পুড়ছে, কলকারখানা ধোঁয়া উঠছে, পলিউশন হচ্ছে। আবার এই পৃথিবীকেই বাঁচিয়ে রাখার জন্য আমরা বলছি যে তোমরা বিবাহ করো আগামী দিনের জন্য। যে লোকটা 50 বছর বা 100 বছর আগে মারা গেছে তার জেনারেশন রেখে গেছে বলে তাই আমরা রবীন্দ্রনাথের ছেলের ছেলে বা তার ছেলে, বা হয়তো নেতাজি বিবাহ করেনি বলে তার পরিবারকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার ভাইপো ভাইজিদেরকে আমরা দেখে বলছি যে অমুক মানুষের ভাইপো ভাইজিরা আছে। এরকম অনেক উদাহরণ আছে, প্রতিটা পদে পদে প্রতিটা সময় উদাহরণের পর উদাহরণ জীবনে ভাবা যায় না। এখানে ছেলে মেয়েরা কেউ হয়তো উচ্চস্বরে কথা বলে, কেউ হয়তো হালকা কথা বলে, কেউ হয়তো আস্তে কথা বলে, মানে প্রতিটাতে কথাতেই হয়তো সমস্যা। মানে মানুষের সমস্যার শেষ নেই। মানুষ যে কোন পথে যাবে, আজ এরা বলছিলাম যে তাদের বাড়িতে দেখে আসেনি যে কোথায় বিবাহ দেবে, তাদের আশেপাশে তারা কেমন ধরনের পরিবার। আজ থেকে 10 বছর আগে তাদের সাথে কোনো সম্পর্কের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি বা বাড়ি বিক্রি করা নিয়ে হোক, বা কোনো ছেলে মেয়ের সাথে ঝগড়াঝাটি, বা অনেক সময় 3টে-4টে হয়তো তাদের হয়তো কোনো লাভের কোনো সমস্যা থেকে মুক্তি বা এরকম কিছু জানা ছিল কি না। এমনও হয় যা কেউ হয়তো কোনো ছেলে মেয়ের নাম ভুলভাল বলে তাকে বিবাহ করে চলে যাচ্ছে। সত্যিই তাদের বাড়িতে সেই ছেলেটা থাকে কি না, তার নিজস্ব বাড়ি কি না, সে আদৌ সেই ধর্মের যদি না হয় তার আরও বেশি সমস্যা হবে। কেউ হয়তো শিখ ধর্ম, কেউ হয়তো ইংরেজ, বা কেউ হয়তো অন্য হয়তো জাতের, তো তার ফলেও সমস্যা হয়। ভাষাগত থেকে শুরু করে তার হয়তো সে হয়তো ওই পুজো করে, কেউ হয়তো ওই পুজো করে না, সে নিয়েও সমস্যা হয়। প্রথম হয়তো মাসখানেক 2 মাস 4 মাস ভালো থাকবে, তারপর 7 মাস 8 মাস 1 বছর 2 বছর পরে হয়তো কেউ আসতে দেয়, কেউ আসতে দেয় না। তার সেই মেয়েটা বা ছেলেটার ওপর যে কী অত্যাচার হয়, তারপর তার বাড়িতে আসলে অনেক সময় দেখলো তাদের ভালো লাগেনি বলে অনেক সময় তাদের ছেলে মেয়েকে আবার মেরেও ফেলেছে। এরকমও ঘটনা ঘটেছে বহু জায়গায়। অনেক সময় ছেলে মেয়ের ওপর অত্যাচার হয় বা আসতে দেওয়া হয় না, আটকে রেখে দেয়। তো এরকম সমস্যার পর সমস্যা। সেই জন্য বাবা মারা যে হয়তো একটা খাট বিছানা সোনা গয়না, যেভাবে সোনার দাম প্রায় 2 লাখের কাছাকাছি চলে গেছে, তাকে এত কিছু টাকা পয়সা দিয়ে বিবাহ দিয়ে 2 লাখ 4 লাখ 8 লাখ 12 লাখ 20 লাখ টাকা খরচা করে বিবাহ দিয়ে সেই তার ছেলেটাকে মেরে ফেলছে, বা তার মেয়েটাকে মেরে ফেলছে, বা তাকে পুড়িয়ে দিচ্ছে, বা ডিভোর্স হয়ে যাচ্ছে। 6 লাখ 10 লাখ ইনভেস্ট করে 2 দিন পরেই ডিভোর্স হয়ে যাচ্ছে। সেই জন্য এইভাবে মানুষের জীবন যে কীভাবে এগোনো যায়, বিবাহ কেমন হওয়া উচিত, বা এমনও হয় 10টা, কেউ 2টো, কেউ 12টা, কেউ 50টা। আমি এমনও শুনেছি এক জায়গায় যে 100টা বা 110টা দেখভাল হয়েছে বা দেখাশোনা হয়েছে, তারপরে তার হয়তো 110 নম্বরে এসে বিবাহ হয়েছে। তাহলে ভেবে দেখুন যে 10টা দেখুক আর 110টাই দেখুক আর 50টা দেখুক, যার বাড়িতে যাচ্ছে তার বাড়িতে একটা খরচা আছে। 2 পক্ষের না হলেও 1 পক্ষের তো খরচা আছেই আছে। মিষ্টি বা আনন্দ দেওয়া, তাকে অফিস কামাই করা থেকে শুরু করে গাড়িতে ওঠা নামানো, বিভিন্ন রকম কথাবার্তা বলা। এই যে একটা প্লেট যদি 3 জন আসুক, 2 জন আসুক বা 6 জন আসুক, যে একটা প্লেটে যদি কম বেশি বলছি 200 টাকা করে প্লেট হয়, সেই খরচাটা যদি বারবার এরকম হতে থাকে, 10টা জায়গায় 20টা 40টা হয়, সেখানে একটা খরচা আছে। সেই খরচাটার থেকেও লাভ পাওয়া যায়। তারা যদি একটা জায়গায় কী করে যে মন্দিরে যাবে, এমন একটা জায়গায় দুজনেরই বাড়ির ঠিক মিডিল পয়েন্ট হতে হবে, এমন একটা জায়গা আসতে হবে। সেটা নিজেদেরকে ঠিক করে নিতে হবে যে ঠাকুর মন্দিরে যাবে, বিশেষ করে যেখানে একটু নিরিবিলি জায়গা আছে। 2টো পরিবারেরই লোক যাবে, 2 জন 2 জন করে হোক, বা 3 জন 3 জন করে হোক, বা 4 জন 4 জন করে যাবে, বন্ধু বান্ধবরা মিলে যাবে। তারা সেখানে একটা যদি পুকুর থাকে, বা সেখানে পাখি টাখি থাকতে পারে, বা সেখানে একটা ছোট বসার জায়গা আছে মন্দিরের পাশে, সেখানে বসে যদি আলাপ আলোচনা করে, সেখানে যদি তাদের মধ্যে সম্পর্কটা একটা দেখলো একটা বেটার জায়গা,
সম্বন্ধে ভালো জানা গেছে, সে হয়তো একটু ভালো গোছের মানুষ, সে হয়তো ওই গানটা ভালোবাসে, সে হয়তো গানটা কবিতা ভালোবাসে, কেউ হয়তো লিখতে ভালোবাসে, কেউ হয়তো কী বলবো গিটার বাজাতে ভালোবাসে, এরকম অনেক কিছু হয়তো কেউ ছবি আঁকতে ভালোবাসে, এরকম অনেক কিছু থাকতে পারে। এবার তার ভালোবাসাটা তার কাছে কতটা, সে গ্রহণযোগ্য করলো কিনা সেগুলো নোট করতে হবে। এরকম 2বার 4বার তার সাথে দেখা করতে পারেন, নাও করতে পারেন। প্রথম দফাতেই হয়তো আপনি বললেন ঠিক আছে আমরা পরে গিয়ে বাড়িতে গিয়ে বুঝে শুনে আপনাদেরকে জানাবো, তা ফোনের মারফতে বলে দিন যে আমার ভালো লাগেনি, কিছু মনে করবেন না, যে আমরা এগোতে চাইছি না, ঠিক আছে, তাহলে ব্যাস সম্পর্কে কোনো ঝামেলা নেই। যদিও আবার আপনি ওই বলতে পারছেন না যে না ঠিক আছে দেখা যাক আরও 2বার দেখা হোক, এই ব্যাপারটা মানুষকে ভালোভাবে অ্যাচিভ করতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। মনের ভাষা বোঝার জন্য মানুষের দরকার, সে তার মনের ভাষা কি, সে কি সত্যিই সেই মানুষটা, সে কি নাম ভুলভাল বলে কি আমার সাথে দেখা করতে এসছে, তার আইডি কার্ড দেখা, সত্যি আইডি কার্ডটা কি সত্যি কিনা সেটাও দেখতে হবে। আইডি কার্ড বা আধার কার্ড দেখে তারপর বিবাহ দেওয়া উচিত বা বিবাহ করা উচিত। কারণ যেভাবে মানুষ মানুষকে ঠকাচ্ছে এর থেকে বড় জিনিস হয় না। গরু ছাগল ঠকাবে না, কুকুর ঠকাবে না, কিন্তু মানুষ মানুষকে প্রতিদিন ঠকাচ্ছে। সে বিভিন্ন রকমভাবে, সে বললাম না, কেউ হয়তো খ্রিস্টান হতে পারে, কেউ হয়তো ইংরেজ হতে পারে, কেউ হয়তো পার্সি হতে পারে, কেউ যে মানে অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন রকম লোকও আপনাকে ঠকিয়ে দিতে পারে। সেটা আপনাকে বুঝতে হবে সে সাদা কালো না কালো লাল না বেগুনি সবুজ না কালো নীল, যে আমি একে বিবাহ করলে আমি ওকে ওই ভালো টায়ার, ভালো গাড়ি, ভালো বাড়ি হয়তো আছে, শুনেছেন দেখেছেন, অনেকেই আমি দেখেছি এরকম শুনেছে, পরে গিয়ে 3 মাস পরে দেখছে সে প্রেগনেন্ট হয়ে গেছে বা এরকম শুনে বাড়ি জোর করে, এবার দেখছে এবার তো কিছু করার নেই, চলে গেছে। বাড়ি গিয়ে দেখছে তার ভাঙাচোরা বাড়ি, সেখানে থুতু ফেলছে, সেখানে পায়খানা করার মতো মানে পটি করার মতো মানে বাথরুম নেই, সে বেরিয়ে আসতে চাইছে, ভয়ানক পরিস্থিতি, তার আইডি কার্ড দেখেনি, তার বাড়িতে রং করতে এসেছে, প্লাস্টার হচ্ছে, এরকম একটা জায়গায় তার বাড়ি স্যুট বুট দেখে বিবাহ করে ফেলেছে, এ পালিয়ে গেছে, দীঘাতে পালিয়ে গেছে। সে পরবর্তী সময় বলছে যে আমি বেরোতে চাই এখান থেকে। এবার এদের কথা কে কোথায় বলছে, কেউ বলছে না কোনো ফেসবুক বা ইউটিউবে, তারা আসতে পারছে না, লজ্জায় আসতে পারছে না, বেরোতে পারছে না, যেহেতু সে পালিয়ে গিয়েছিলো। তার এই 1 গ্লাস হয়তো জল চেয়েছে, সেখান থেকে একটা অন্যরকম সম্পর্ক, তাদের বাড়িতে হয়তো লোক ছিল কি ছিল না, অফিসে গিয়েছিলো হয়তো কোনো সময়, তাদের বাড়িতে এরকম কাজ হয়, হয়তো বলবে এই আমার নামটা এই বলিস, আমার নামটা অমুক বলিস, তোরা যেন আমাকে বলবি যে আমি সেট, আমার কাছে 4টে বাড়ির চাবি আছে, দেখতেই তো পাচ্ছিস, দেখো চলো 4 তলায় বাড়ি গিয়ে তুলে তার সাথে রিলেশন করে বিভিন্ন রকমভাবে থেকে, এবার যখন দেখলো না এখন একটা বেবি এসে গেছে, চলো আমাদের এবার বাড়ি যাই, এরকমভাবে মানুষকে বিভিন্ন রকমভাবে ঠকাচ্ছে। সেই জন্য নিজের বাড়ির লোকের সাথে অবশ্যই একটা কথা বলতে হবে যে এরকম আমার সাথে এরকম একজনের কথা হয়েছে, সে আদৌ সত্যি কিনা। তার বাড়ির বাবা কাকা জ্যাঠা অবশ্যই সেখানে গিয়ে তাদের আশেপাশে গিয়ে কোনো কাউকে জিজ্ঞাসা করা যাবে না, সেখানে গিয়ে বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেলের অনুযায়ী তাকে দেখতে হবে, বুঝতে হবে। কারণ এমন এমন জায়গা আছে তাদের আশেপাশের লোকজন আবার মিথ্যে কথা বলতে পারে, সেখান থেকে 10-20টা দোকানের আশেপাশে গিয়েও জিজ্ঞাসা করতে হবে সত্যি কি তারা সেখানে থাকে কি না, সেই মানুষটা কতটা ভালো কতটা ফ্রড, কীভাবে মানুষকে ঠকায়। প্রতিটা দিন এক একটা ছেলে এক একটা মেয়েকে ঠকাচ্ছে, প্রতিদিন একটা মেয়ে একটা ছেলেকে ঠকাচ্ছে, কেউ আগে ঠকাচ্ছে, কেউ মিডিলে ঠকাচ্ছে, কেউ আবার শেষে ঠকাচ্ছে, কেউ আবার মেরেও ফেলছে। সেই জন্য সম্পর্ক এমন একটা জায়গায় চলে যাবে বা যাওয়ার আগে সবসময় বলে দিন যে আমি এর আগে এগোতে চাইছি না বা পিছোতে চাইছি না। হয়তো এমনও হয় যে দেখাশোনা চলছে, 2 পক্ষতেই ভালো লেগে গেছে, কিন্তু তাদের মধ্যে কোনো রকমভাবে রাস্তায় যোগাযোগ হোক বা ফোনে যোগাযোগ, হঠাৎ তাদের মধ্যে কোনো রকম কথাবার্তার মধ্যে হয়তো মিল পেল না, কোনো না কোনো সমস্যার মধ্যে চলছে। সেখানে তখন দুটো পরিবার কি হয়, অনেক সময় কাঠ ছাপিয়ে ফেলে, তারপর প্যান্ডেল হয় বিভিন্ন রকম জায়গায়, হয়তো মাছ মাংস এরকম সব জায়গায় হয়তো ইনভেস্ট করে ফেলে কিছু হাফ পয়সা বা কিছু দিয়ে আসে টাকা পয়সা, জামা কাপড় কেনা হয়ে যায়। এবার তখন কী হবে, পরিবারের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, বিয়ের হয়তো 5 দিন 7 দিন 10 দিন আছে, সেখান থেকে তারা বেরোতে পারছে না, সেখান থেকে পালিয়েও যেতে পারছে না, এমনও হয়েছে বা অনেক আছে পালিয়েও যায় সেই মুহূর্ত থেকে। তা সেই জন্য বিবাহের মাঝখানে অনেকটা গ্যাপ থাকে, অনেক সময় 2 দিন থাকতে পারে, 6 দিন থাকতে পারে, 20 দিন থাকতে পারে, 1 মাসও থাকতে পারে, 1 বছরও থাকতে পারে। মানে মানুষের সমস্যা বললাম না যে কখনো কোনো সময় ঠিক নেই, মানে মানুষের দিশাহারা জীবন, মানুষ কি চায়
সে নিজেই হয়তো কিছুটা জানে, আবার নিজেও কিছুটা জানে না। মানুষের মন বোঝা দায়। মানুষ হয়তো এই ভালো এই খারাপ, কিছুটা সেই দার্জিলিংয়ের মানে আকাশের মতো, এই মেঘ, এই হচ্ছে বৃষ্টি, এই হচ্ছে শুকনো, এই রোদ্দুর। 1 মিনিটের মধ্যেই রোদ্দুরও হচ্ছে, বৃষ্টিও পড়ছে, মেঘও হচ্ছে, ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কুয়াশা এসে যাচ্ছে। এরকম জায়গায় মানুষের মন, মানে সেকেন্ডে সেকেন্ডে মানুষের মন পরিবর্তন হয়। যেমন একটা গান যখন টিভিতে হয়, তার ড্রেস পাল্টে যাচ্ছে, একটা গানে 10 বার ড্রেস পাল্টে যাচ্ছে এবং 10টা দেশে পৌঁছে যাচ্ছে, এবং 10 রকমভাবে অঙ্গভঙ্গিমা তারা বিভিন্ন রকমভাবে দোলাচ্ছে, যেটা ড্যান্সের ক্ষেত্রে যায়। মানুষের মন ওরকম বিভিন্ন রকম জিনিস দেখে মানুষকে এখন আর ভালোভাবে মানে কে যে কখন কোন মুহূর্ত চেঞ্জ হবে কেউ বলতে পারছে না। সবাই কিন্তু ওই চেয়ারটা, একটা ধরুন একটা পলিটিক্যাল লোকই যেমন হয় না, যে 4টে চেয়ারে 4টে হাতল, মানে নিচের হাতল মানে ঠ্যাং দুটো 4টে, তা ঠিক ওরকম পরিবারকে বা একটা বিবাহ ঠিক ওরকমই 4টে হাতলের মতো। কখন ব্যালেন্স হারিয়ে যাবে, একটা ভেঙে যাবে না তো, ঠিক আছে তো। এরকম সবার বাড়ির থেকে, দুটো পরিবারের তরফ থেকে একটা মানে ভয়ঙ্কর জায়গায় থাকে সবসময়, যে কখন কি হবে। ভালো থাকলে তো খুবই ভালো, যদি ভালো না থাকে তাহলে কিন্তু ওই সারাক্ষণ ধরে চিন্তা ভাবনা, ডিপ্রেশন, কেউ হয়তো বাড়ির লোক অসুস্থ হয়ে যাচ্ছে, কেউ হয়তো পড়ে যাচ্ছে রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে। তো এরকম মানুষের মনকে বুঝতে হবে। আর সবাই যে ভালো কথা বলছে মানেই যে ভালো দেখতে বলেই ভালো, তারপরে মানে হয়তো যে কালো সেও যে ভালো হবে তার কোনো দিশা নেই। সে খারাপও হতে পারে, ভালোও হতে পারে। তার মন যে কখন কি হবে, তার মনকে বোঝা খুব দুশ্চিন্তা। সেই জন্য আজকালকার ছেলেমেয়েরা বিবাহ কেউ করতে চাইছে না এত কিছু দেখার পর। আবার যারা বিবাহ করছে তারা ভালোও আছে, বেশিরভাগই তারা সুখে থাক, শান্তিতে থাক, ঠাকুর তাদের ভালো রাখুক। এবং যারা করতে চাইছে না তারা একরকম, যেমন চীনে বা জাপানে বিবাহ করছে না বলে তাদের দেশের লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা কমে যাচ্ছে প্রতিনিয়ত। আগামী দিনে কি বলবো, ইয়ং জেনারেশন কমে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে টাকা দেওয়া হবে বিবাহ করলে, এবং বিবাহের পরে তার পরিবারের সব কিছুর দায়িত্ব নেবে। এই চীনও নেবে, জাপানও নেবে, দুটো পক্ষেরই খবর যে, কিন্তু সব রকম দায়িত্ব, ছেলেমেয়ের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সও দিতে চাইছে কিছু কিছু জায়গায়। কিন্তু ছেলেমেয়েরা বিবাহ করতে চাইছে না কেন? তাদের কাজের প্রেশার এত যে তারা আর কিছু এর কাজের থেকে বেরিয়ে আবার নতুন করে জীবনযাপন করে তার প্রেশার নিতে পারছে না। এত প্রেশার। তা আমাদের দেশের ছেলেমেয়েরও কিছুটা ওরকমই আছে, হয়তো এত কাজের চাপ না থাকলেও দিনে হয়তো 8 ঘন্টা খাটছে, সেখানে তার বেশি খাটতে হয়, সেখানেই তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু একটা মানুষ যখন বিভিন্ন রকম দ্বিধাগ্রস্ত জায়গায় চলে যায়, যে তার কাজের প্রেশারের উপর, সেখানেই তারা মারা যায়। কিছু কিছু ক্ষেত্রে জাপানে তো কিছু ছেলে মেয়ে তো কাজ করতে করতেই তো দেখলাম মারা যায়, এখন দেখছি। চীনেও হতে পারে। তা ছেলেমেয়েরা সম্পর্কের মধ্যে থাকতে চাইছে না, যে ছেলে মেয়ের দায়িত্ব, তারপর জেনারেশান বাড়বে, এর দায়িত্ব। সেই জন্য সরকার দেখছে যে আগামী দিনে তাদের যে ওদের চীনকে চালাবে বা জাপানকে চালাবে, সেরকম যুবক বা যারা যে লোক আছে, শ্রমিক আছে বা কাজের লোক আছে, ইয়ং জেনারেশন কমে যাবে আগামী হয়তো বছর 10, 15 বা 20 বছর পরে। সেটা কিন্তু একটা চাপ আসছে। সেই জন্য সরকার বলছে তোমাদেরকে পয়সা দেবো, তোমরা বিবাহ করো, তোমাদের ছেলে মেয়ে হবে তার দায়িত্ব নেবো, স্কুল কলেজের দায়িত্ব নেবো। কিন্তু ছেলেমেয়েরা, মানুষ আর দায়িত্ব নিতে চাইছে না। মানে মানুষ চাইছে ধরুন খানিকটা এরকম ধরনের, যে আমি এই জিনিসটা একটা জড়বস্তুর মতো, পড়ে আছে তো পড়েই আছে, দেয়ালে ছবিটা হয়ে আছে, ছবি হয়ে থাক। একটা মানুষ জ্যান্ত জিনিসের সাথে রিলেশন করা একটা এমন জিনিস, জ্যান্ত মানে শুনতে খুবই খারাপ লাগবে, ক্ষমা চেয়ে নিয়েছি প্রত্যেকের কাছেই, ছোট বড় বয়স্ক প্রত্যেকের কাছেই, ভগবানের কাছে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, যে জ্যান্ত জিনিস, তার সাথে রিলেশান, তার সাথে মনের ভাব ভঙ্গিমা এক রেখে একভাবে চলা, একরকম প্রত্যেকটা মুহূর্তকে চুপ থাকতে হবে, মানিয়ে নিতে হবে। প্রতিটা জায়গাতে তাকে টাকা পয়সা বের করতে হবে, যার নেই সে করবে না, যার হাতে সে বের করবে। কেউ কিপ্টো হতে পারে, কেউ হতে হবে। মানে জ্যান্ত জিনিসের সমস্যা বেশি। মরা আছে দেয়াল, ও কিছু বলবে না, ও ভেঙে দিলেও কিছু বলবে না, ওর গায়ে যদি আমি বারবার বল মারি ও কিছু বলবে না। সেই জন্য
জ্যান্ত জিনিসের সমস্যা সবসময় থাকবে। যেমন আমাদের সারা ওয়ার্ল্ডে সবসময় যুদ্ধ লেগে আছে কোনো না কোনো জায়গাতেই। তা কোনো না কোনো লোক বলছে এ ভালো ও খারাপ, ও এইটা করছে কেন, ও ওটা করছে কেন, ও এইটা চাইছে কেন, ওই দেশ যেন আমার আগে না চলে যায়, ওই দেশ যেন এ না চলে যায়। মানে প্রতিটা মুহূর্তে মানে দ্বিধাগ্রস্ত। মনকে বোঝানো খুব দায়, মানুষের মন বোঝা, প্রত্যেকটা মানুষের মনের চিন্তাধারা প্রতি মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা পালসে সম্পূর্ণভাবে দ্বিধাগ্রস্ত চলছে। তার সাথে এত কিছু নিউজ, এত গান, এত সিনেমা, এত কিছু দেখেছে, এত রাস্তাঘাটে মানুষের চলাফেরা, জার্নি দেখতে বুঝতে, বাড়ির লোকের সাথে ঝগড়াঝাঁটি, কারোর হয়তো বাড়িতে খুব মিল আছে তারাও ভালো আছে, এসব দেখে এমন তাদের জীবনযাত্রা যে আমি কোন পথে যাব, আমি কি করব, আমার কি করা উচিত, আমি কি ভালো থাকতে চাই কি চাই না, আমার মনের ইচ্ছা কি, মনকে কোন দিকে নিয়ে যাব, মন থেকে কি এখান থেকে বেরিয়ে যাব, না মনটাকে আমার একটা জায়গায় চুম্বকের মতো আকর্ষণ করে রাখবো, ওর সাথে কি জুড়ে দেবো, না আমি জুড়তে চাই না। তা মানুষের মন হচ্ছে মানে কি বলবো, মানুষের মন দিশাহারা। নিজের মনকে বশে যারা আনতে চাইছে, যারা চায়, তাদেরকে সত্যি কথা বলতে ব্যায়াম করতে হবে, ভালো বই পড়তে হবে, ভালো গান গাইতে হবে, ভালো গানের সাথে রেয়াজ করতে হবে। মনকে ভালো রাখার সবথেকে ভালো উপায় হচ্ছে গান করা। যে গান আপনি ভালোবাসেন সেই গান রেগুলারলি কিছু না কিছু সময় করা, ঠাকুরের নাম জপ করা, গীতা পড়া, ধ্যান করা, ব্যায়াম করতে হবে প্রতিদিন, ভোরবেলা রেগুলার উঠতে হবে। বিশেষ করে 4:30 না হলেও 5টা না হলেও 6টা 7টার আগে তো উঠতেই হবে প্রতিটা মানুষকেই। তার সাথে সাথে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা, তারপরে সুন্দরভাবে বিছানাপত্র করে শুয়ে থাকা, সকাল সকাল ঘুমোতে হবে, 9টার মধ্যে ঘুমোতে হবে। ব্রেকফাস্টটা ঠিক 7টা থেকে 8টার মধ্যে করে নেওয়া, সকালবেলা জল খেয়ে নেওয়া। তারপর তার রুটিন একটা দেয়ালে লেখা থাকবে, সে সকালে উঠে কি পড়বে, না লিখবে, না স্নান করবে। সকালবেলায় উষ্ণ জল গরম করে 2 গ্লাস খাওয়া, 3 লিটার জল খেয়ে নেওয়া সারাদিনের মধ্যে। ভালোভাবে তার পরিষ্কার পেটটাকে রাখতে হবে। আমি এই ফাস্টফুড খাবো না, তার কারণ আমার ফাস্টফুড খেলে জীবন মানে দুর্বিষয় হয়ে যেতে পারে আগামী 20-25 বছর পরে। সেই জন্য অনেকে আছে রোজ সকাল বিকেল দিন রাত ফাস্টফুড, চিপস, বিরিয়ানি, কেউ হয়তো কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকমের, কেউ সিগারেট বিড়ি খেয়ে তার জীবনকে হচ্ছে আপনার হয়তো পটি হচ্ছে না, পেট কষে যাচ্ছে, বিভিন্ন সময় শরীর খারাপ হচ্ছে, বিভিন্ন রকমভাবে আপনি কিন্তু ভেঙে পড়ছেন প্রতিদিন প্রতিনিয়ত। আপনার জীবনকে দিশাহারা করে দেবে আপনার খাওয়া দাওয়া থেকে আপনার ঘুম, আপনার চিন্তা। আবার এমনও হচ্ছে মানুষ ইনকাম করার জন্য বিভিন্ন রকমভাবে লটারি কাটছে, সেখানে হেরে যাচ্ছে প্রতিদিন। 99% লোক হেরে যায়, 1% লোক হয়তো জিতছে। চুরি চামারি তো আছেই। এবার তার সাথে ওটা হচ্ছে না, শেয়ার বাজারে খেলছে, শেয়ার বাজারে ভালোভাবে লাভ হচ্ছে না, প্রতিদিনই ডুবে যাচ্ছে। কেউ হয়তো অপশান চেন খেলছে, পুট কল সারাদিন উঠবে নামবে করতে করতে কেউ 1 মাসেই হয়তো 1 লাখ শেষ, কারোর 2 লাখ, কারোর 10 লাখ, কারোর 20 লাখ। দেখবেন লাস্ট 3-4 বছরে হয়তো দেখবেন সে 25-30 লাখ টাকা শেষ করে ফেলেছে, তুলতে পারছে না। তার নিয়ে স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে, অনেক কিছু জানতে হবে, মনকে স্থির করতে হবে, ব্যায়াম করতে হবে, যেখানে শান্ত এলাকা সেই জায়গায় যেতে হবে, মনের সাথে কথা বলতে হবে, ভগবানের সামনে বসতে হবে, ধ্যান অবশ্যই দরকার, গীতা পড়তেই হবে, মনটাকে শান্ত করতে হবে। হিন্দু ধর্মে এই একটা সবথেকে বড় কথা, যারা আজকে পুড়ে গেল একটা ঘরের মধ্যে কদিন আগে আনন্দপুরে, যেটা গড়িয়ার দিকে, একটা ওয়ার হাউসের মধ্যে অনেক প্রোডাক্ট ছিল, তারা হয়তো ডেলিভারি দেয়, ভোরবেলা দেয়, রাত্রিবেলা শুয়েছিল, বাড়ি থেকে তালা দেওয়া ছিল। তা ভোর 3টের সময় নাকি আগুন লেগে গেছিলো। প্রায় আমি যতটুকু শুনেছি 27-28 জন পুরো ছাই হয়ে গেছে, তারা আর কথা বলার সুযোগ পায়নি, বাড়ির লোকের সাথে ফিরেও আসতে পারেনি। তা সেই ওখানে যারা এই যে ওখানে পুড়ে গেল, তাদের কাছে যদি কোনো গীতা থাকতো বাড়িতে, সেই গীতা কিন্তু তার জীবনকে রক্ষা করতো।
সেইটা কিন্তু যারা জানে হিন্দু ধর্মে ব্যাগের মধ্যে ছোটোর গীতা রাখুন, যেখানে আপনি অফিসে যাচ্ছেন সেখানে গীতা রাখুন, যে কারখানা আছে সেখানে গীতা রাখুন, গীতার বই রাখুন, তাহলে সেখান থেকে যত দুর্যোগই হোক, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, সেখান থেকে অবশ্যই ফিরে আসা সম্ভব। যারা গীতা রাখে, যাদের বাড়িতে আছে, অনেকেই জানেন গীতা কেন পড়ব, গীতাকে নিয়ে আমি কেন চর্চা করব, সেটা যারা বুঝবে না, যারা হয়তো মুখের ওপর তর্ক করবে, তাদের সাথে তর্ক করে লাভ নেই। কারণ যারা বোঝার নয় তারা কোনো মতেই বুঝতে চাইবে না। নয়তো স্বামী বিবেকানন্দ যখন পা ফেলছে দরজার বাইরে, তখন রামকৃষ্ণ বলছে, কী রে কী হলো? তখন রামকৃষ্ণকে বিবেকানন্দ বলছে, মায়ের কাছে তো তুমি পাঠালে যে কিছু চাইতে, আমি যখন চাইতে গেলাম, এবার দরজার বাইরে এসে দেখছি যে আমি পা ফেলতে পারছি না। দরজার বাইরে তো চারিদিকে দেখছি মায়ের ছবি রয়েছে, আমি কোথায় পা ফেলবো? পা ফেলার জায়গায় নেই। তখন কিন্তু যে বুঝতে চাইতো না, যে ঠাকুর দেবতা বা নাস্তিক ছিল যখন বিবেকানন্দ, অত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও, সে যখন বুঝে গেল, তাহলে ভগবান যে আছে তার প্রমাণ হচ্ছে জ্বলন্ত এইটা, যে ভগবান যে আছে। না থাকলে স্বামী বিবেকানন্দ তখনই বলে দিত যে আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না। সেই মানুষটা যদি আজ থেকে 100 বছর 150 বছর আগেকার যখন বলে গেছে, 100 বছরের ওপর হয়ে গেছে, 150 বছরের কাছাকাছি হয়ে গেছে, তা সেই মানুষটা যখন এতগুলো দিন, এতগুলো সময় সেই যে বলে গেছে, সেই কথাটা নিশ্চয়ই সত্যি। রামকৃষ্ণ যেটা দেখে গেছে, সোনা মাটি, মানে সোনা মাটি, জানি ভুলে যাচ্ছি, মাটি সোনা, সোনা মাটি, মাটি সোনা, যে কথাটা বলে গেছে, সেটা তো প্রতি পদে পদে ফেলে যাচ্ছে। মায়ের আশীর্বাদ না থাকলে এই কথাটা সে কি আর বলতে পারতো? রামকৃষ্ণ যে ভগবান এর একটা অবতার, সেটা তো মানুষকে বলতে হয় না। তারা ভগবান তাদের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ওনারা ভগবান দেখেছেন, মানে সত্যিই দেখেছেন। আর যারা ভগবানের বিশ্বাস রাখেন তাদের তো বলতেই হয় না। নয়তো পৃথিবীর আজকে শান্তি কোথায়? দেখুন, প্রতিদিন যারা বিজনেস করছে তারা কিন্তু ভাবছে এই হিন্দু ধর্মের 13টা পার্বণ, মানে 12 বছরে, এক বছরে 12 মাসে 13 পার্বণ, তার 13 পার্বণ হোক আর 14 পার্বণ হোক আর 50টা পার্বণ হোক, হচ্ছে বলে দেখুন দুব্য ঘাস, তারপরে তুলসী পাতা, আম পাতা, অন্য কোনো জাতের মানুষকে বিক্রি করে 10 টাকা ইনকাম করে নিয়ে আসুন দেখি। এরা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার প্রতি সপ্তাহতেই লেগে আছে, দুব্য ঘাস হাতে মাঝে, সুতো মাঝে, 10 টাকা 20 টাকা ব্রাহ্মণ নিয়ে নিচ্ছে। যে লোকটা মানে ঘাস চাষ করছে, যে মানুষটা অন্যান্য সময় রাখি তৈরি করছে, তার কত রাখি তৈরি হচ্ছে, কেউ যে সেগুলো প্রশ্ন করে যে এত রাখি। কেউ ডাব বিক্রি করছে সরস্বতী বা অন্য অন্য পুজোর সময়, এরকম ছোটো একটা ডাব যেটা ফেলে দেওয়া হয়, সেটা মানে 60 টাকায় কেউ কিনছে, তাল কিনছে 80-90 টাকায়, 100 টাকায়। যে ডাব লোকে 10 টাকা দিলেও কিনে না, সেই সব ডাব কিনছে। তাহলে সনাতন ধর্মের মানুষ জুতো, সুতো থেকে শুরু করে হাজার রকমের প্রোডাক্ট যত কিছু আছে মার্কেটে, তোলপাড় করে 2-4টে করে ড্রেস কারা বানায়, যা বা ফুল কারা চাষ করছে, এই যে বিভিন্ন রকম ট্রান্সপোর্টে মাল আসে, লরি কারা চালায়, লরির থেকে যারা তেল নিয়ে আসে তারা কারা চালাচ্ছে, প্রতিটা পদে পদে ভারতবর্ষে যারা আছে, বাঁশ কারা কাটে বা বাঁশ কেটে কাদেরকে বিক্রি করে, হাজার হাজার বাঁশ, ওই পুজোর সময়তে হোক বা অন্যান্য সময় হোক। তাহলে হিন্দু ধর্মে যারা বিশ্বাস করতে চাইছে না বা বিশ্বাস করতে রাখতে চাইছে না, তাহলে এই আগামী বা এই যে পাঞ্জাবি তৈরি হয় সরস্বতী পুজোর সময়, তো পাঞ্জাবিটা কারা বানায়, বা কিছু শাড়ি আছে তারা কারা বানায়, পাঞ্জাবির গায়ে এমব্রয়ডারি লেখা, প্রায় লক্ষ লক্ষ মানে পাঞ্জাবি বিক্রি হয়েছে সরস্বতী পুজোর সময়, পাজামা বিক্রি হয়েছে। তা কারা বানায় পাঞ্জাবি বিক্রি করে সরস্বতী পুজোর দিনকে কেন বানাচ্ছেন? তার গায়ে স্বস্তিক কেন আঁকছেন? সেইটা নিয়ে যদি তারা প্রতিবাদ না জানায়, যে এই হিন্দু ধর্মকে যদি না রক্ষা করেন, তাহলে আপনি এই যে এত বিবাহ, এত কিছু, তাদেরকে যদি না বাঁচিয়ে রাখতে পারেন, আগামী দিন আপনার পরিবেশ, আপনার নেচার, আপনার পরিজন, জল, জঙ্গল, নদী, ঘাট সব বন্ধ হয়ে যাবে, এদেরকে রক্ষা করতে পারবে না। এই ফুল ফলের মাধ্যমে একটা গাছকে পুজো করা হয়, একটা মন্দিরের মধ্যে ঘণ্টা বাজিয়ে মনকে শান্ত করা হয়, একটা শাঁখকে বাজিয়ে মনকে শান্ত করা হয়। সেখানকার যে পরিবেশের যে খারাপ, যে কী বলবো ওটাকে, যে মানে খারাপ যে ব্যাপারগুলো, সেগুলো চলে যায়।
এরকম মানে নেগেটিভ এনার্জি, এটা নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যায় এই ধূপ ধুনোর মাধ্যমে। যারা ধূপ ধুনো দেয়, আর একটা জিনিস দেখতে হবে যে ধূপ যারা বানায় তারা যেন বাঁশের চিল্কা দিয়ে না বানায়। অনেক জায়গায় হয়তো হয় বাঁশকে বিভিন্ন রকমভাবে ফেলে, সেটা বাঁশ পোড়ানো অ্যাকচুয়ালি উচিত নয়, ঠিক আছে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো দেখা যায় কিছু ক্ষেত্রে মরার ক্ষেত্রে হয়তো বাঁশটাকে ইউজ করা হয়, কিন্তু হয়তো দেয় না, কিন্তু অনেক সময় দেওয়া হয়। দেওয়া উচিত নয়, অ্যাকচুয়ালি বাঁশটা পোড়ানো উচিত নয়। যদি ওরা ভুল করে অনেকে কী করে যে ধূপের মধ্যে বাঁশ যেখানে তৈরি হয় সেটা সেই জায়গায় দেখা উচিত। তা এরকমভাবে যারা হিন্দু ধর্মকে ভালোবাসে না বা নাস্তিক যারা, এই হিন্দু ধর্ম আছে বলেই অন্যরা কিন্তু ওই প্যান্ডেল কিন্তু আমি বানাবো না, আপনিও বানাবেন না, প্যান্ডেলের ওই গোড়ার মাটিটা কে খুঁড়বে? অন্য মানুষ এমন আছে তারা কিন্তু এইসব কাজগুলো করে। তাদেরও ছেলে মেয়ে আছে বাড়িতে 10টা, কারো 2টো, কারো 3টে, তাদের সংসার পরিবার পরিজন চলছে। এই কাজগুলো মাসের পর মাস হচ্ছে, দিনের পর দিন হচ্ছে। যারা ইলেকট্রিকের কাজ করে তাদের কত টাকা ইনকাম হচ্ছে, এই সময় মাইক বা স্টেজ ভাড়া করছে, কাঠ বাঁধা, ইলেকট্রিকের তো হাজার রকমের জিনিসপত্র বিক্রি হয়। দুর্গা পুজো, কালী পুজো, ভাই ফোঁটায়, কথা ভাই ফোঁটা তো হয় না, কালী পুজোতে বেশি ইলেকট্রিক বিক্রি হয়, তাতে বা মাইক লাগাচ্ছে। তা এত কিছু মানে যত কিছু সব দেখছেন জগতে চোখের সামনে, আরও অনেক কিছু তো মনে পড়ছে না এই মুহূর্তে, যত কিছু আছে সব কিছু কিন্তু আপনি রাত জাগছেন কাদেরকে? ঠাকুর দেখানোর জন্য। গাড়ি কে চালাচ্ছে? রাত্রি 2-2:30টার সময় ঠাকুর দেখতে যাচ্ছে, যাতে 2 পয়সা বেশি ইনকাম হয়। কাদের জন্য? যদি হিন্দু ধর্ম না থাকতো তাহলে রাত্রির 2টোর সময় কলকাতায় রাস্তায় প্রায় গোটা 50টা গাড়ি থাকার কথা, সেখানে চলছে 200টা গাড়ি। কী করে চলে? রাত্রি 12টার সময় ওভারটাইম কেন করছে মানুষ? 2 পয়সার জন্য। তাহলে হিন্দু ধর্ম আছে বলে কিন্তু ইনকাম হচ্ছে। যারা বুঝতে পারছে না, জোর করে বোঝানো যাবে না, বুঝতে হবে মন থেকে, বুঝতে হবে নিজের থেকে। আর এটা কিন্তু একদিনে হয় না। যে বললাম না, মনকে যদি শান্ত না করতে পারেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। ফ্রিজের বাইরে কোনো খাবার অথবা কোনো সবজি বা ফলকে যদি রেখে দেন, 2 থেকে 3 দিন পরে কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে, গন্ধ ছুটবে, পচে যাবে ফল ফুল। কিন্তু যদি ফ্রিজের মধ্যে রেখে দেন, সেই ফল মূল আগামী 10-15 দিন খারাপ হয় না, এমনকি 1 মাস 2 মাস পরেও খাওয়া যায়, ঠিক আছে। এমনকি 2 বছর পরেও খাওয়া যেতে পারে, সেটা কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। ফ্রিজ এমন একটা জিনিস, যেমন যদি ফ্রিজের মধ্যে যদি শান্ত থাকে, সেখানে ঠান্ডা বলেই সব কিছু ভালো থাকে। ঠান্ডা পরিবেশ না থাকলে জিনিস ভালো। যেখানে বরফ এলাকা আছে সেখানকার মানুষের শরীর খারাপ কম হয়, তরতাজা থাকে, তাদের মনে একটা অন্যরকম অনুভূতি। আমাদের শরীরের মধ্যে এরকম যদি তরতাজা মন যদি না থাকে, তা পরিবেশ যদি সবসময় গমগমে থাকে, রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক, টায়ার টিউব জ্বালাচ্ছি, ট্রেনের ওপর অত্যাচার চালাচ্ছি, বাসের ওপর অত্যাচার ভাঙচুর করছি, বিভিন্ন রকমভাবে মানুষকে মেরে ফেলছি, আমরা যে খাবার শাক সবজি খাচ্ছি, যে সার দেওয়া খাবার খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, খাবার উল্টো পাল্টা খাবার খাচ্ছি, সেসব খেয়ে মানে মানুষের জীবন জীবিকা যেন দুর্বিষয় করে দিচ্ছে। শরীরের মধ্যে প্রতিদিন নেগেটিভ জিনিসগুলো ঢুকছে সব, তার ফলে বিভিন্ন রকম রোগ আগামী দিনে আসতে পারে, সেটা সবাই জেনেও করছে। মানে ভয়ঙ্কর বিপদের মধ্যে। সেই জন্য আপনাকে শাক সবজির উপর বেশি প্রয়োগ করতে হবে, যাতে পেটের নালা মানে যেটাকে বলে আর কি, যে আমাদের পেটের মধ্যে পটির জায়গাগুলো যেন ঠিকঠাক থাকে, পেটের মধ্যে পাকস্থলীটা ভালো থাকে, আগামী দিনে রোগ বিরোগ যাতে না আসে, সেটা বুঝতে হবে। মানুষকে যদি আপনি ভালো না বাসেন আর নিজেকে যদি ভালো রাখতে চান, পরিবেশকেও ভালো রাখতে হবে। পরিবেশ যদি গরম হয়ে ওঠে, তাহলে কিন্তু আপনি দেখবেন গাছের তলায় গরমকালে কেন মানুষ দাঁড়ায়? যে গাছটা বড়, যে গাছটা ঠান্ডা, তার তলায় কথা বলতে বলতে বা বাইক নিয়ে আপনি দাঁড়িয়ে পড়লেন কিছুক্ষণ, গাছটা কিন্তু দীর্ঘ 100 বছর, কোনো গাছ 70 বছর, কোনো গাছ 40 বছর ধরে তিলে তিলে বড় হয়েছে। সেই গাছটা কিন্তু আপনি লাগাননি, সেই গাছটা সবসময় ছায়া দিয়ে আছে, আবার সেই গাছটাকে আমরা কেটে ফেলছি, আমরা না বুঝে। তার কথা বুঝতে হবে তো, নেচারের কথা বুঝতে হবে। নেচার যদি সব কেটে দেন এখানে বা অন্য অন্য জায়গায়, ওই গরমে যেমন মানুষ মরে যায় বা রোদ্দুরেই সব পুড়ে যাবে, একদিন ছাই হয়ে যাবে। তা মানুষকে বুঝতে হবে। শুধু বিবাহ নিয়ে বলছি না, বিবাহ একটা এমন একটা জায়গা থেকে আর একটা জায়গায় আমি নিয়ে যেতে চাই, যে জীবন অন্যরকম, জীবনের সম্পর্ক, জীবনের মানে, জীবনের প্রতিটা ক্ষণ
এমন এমন জায়গায় এমন এমন সময় মানুষ এমনভাবে নিজের জীবনকে রক্ষা করছে বা রক্ষা করতে হবে, মনকে শান্ত করতে হবে। দেখুন, শান্ত এলাকায় সব কিছু ভালো থাকে। যেমন কোনো জিনিসে, বিশেষ করে সুইজারল্যান্ডের কথা বলছি, সেখানকার জিনিসপত্র সুন্দর সাজানো। সুইজারল্যান্ড ছাড়াও অনেক জায়গায় সাজানো আছে, জাপান আছে, চীন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, এরকম ফার্স্ট কান্ট্রিগুলোতেও আছে। সেটা থেকে আমাদের খুব হিংসে হয় বা মনে মনে ইচ্ছা হয় যে ওই দেশ যদি হতো বা ওই দেশে গিয়ে থাকবো শান্ত এলাকা। যে দেশে জিনিসপত্রের দাম বেশি সেই দেশ কিন্তু সবসময় ভালো থাকবে, আর তার সাথে মানুষ তো ভালো হতেই হবে। তার সাথে থুতু ফেললে ফাইন দিতে হয়, 2000 হোক 4000 হোক। খারাপ কথা বলুক বা কোনো খারাপ যদি জিনিস বিক্রি করে তার জেল হয়ে যায়, 5 বছর হোক 2 বছর হোক, তার সাথে অনেক টাকা দিতে হয়। যে দেশে শাস্তি নেই, যে দেশে বিভিন্ন রকমভাবে মিথ্যে কথা বলে থাকা যায়, তারপরে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তা আপনার দেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কি যদি লোক সংখ্যা চীনেও বেশি আছে, সেখানকার মানুষজন কিন্তু জাপানেও বেশি আছে। চীন জাপানের কাছাকাছি প্রায় অনেক মানুষই আছে, চীনেই বেশি আছে আমি ধরে নিই, মানুষ বা ভারতের সমান সমান করে। তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তাদের মধ্যে কিন্তু ওই ইলেকশনের সময় হয়তো 50 টাকা দিয়ে দিল, কেউ চাল দিয়ে দিল, কেউ ডাল দিয়ে দিল, গিয়ে ঝান্ডা নিয়ে দৌড়লাম, তার সব কাজ ফেলে। তারা কিন্তু ওই পাশে যদি একটা অ্যাক্সিডেন্টও হয়, তারা কিন্তু ওই একটু তাকেই অফিসের কাছে বেরিয়ে যায়। এইটা অন্যান্য লোক আছে তাদেরকে রেস্কিউ করার জন্য, অন্যান্য প্রশাসনের লোক আছে, তারা কিন্তু এসে ওসব তুলে নিয়ে চলে যাবে। আমাদের দেশের লোক যেমন ভালো, একটা রেলে অ্যাক্সিডেন্ট হলো বা বাসে অ্যাক্সিডেন্ট হলো সবাই এসে যাবে, তার মধ্যেই কিছু লোক আছে তাদের পার্স, মানি ব্যাগ, সোনা গয়না কেটে কুটে নিয়ে আবার পালিয়ে যায়। মানে তার মধ্যে চুরিও করার জন্য লোক সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়, যে মানে একটা ট্রেন পড়ে গেছে মানে সেখানে তার ইনকামের একটা জায়গায় চলে গেছে। তো এইরকমভাবে যদি মানুষের মন তৈরি হয়, তাদের এডুকেশন কোয়ালিটি যদি এরকম হয়, মনের দিক থেকে তৈরি হয়, সে তো পুকুর বন্ধ করবেই, কলকারখানা বন্ধ করে দেবেই, তার সাথে সাথে কি ওটাকে বলে গাছপালা কেটে ফেলবে, নদী নালা পুকুর ঘাট বুঝিয়ে তার বিভিন্ন রকমভাবে তার দফা রফা সেরে দেবে। সে ভারতবর্ষ নষ্ট হোক, অন্য পৃথিবী নষ্ট হোক, এই জন্য শুধু বললেই হবে না যে আমি অমুক দেশের মতো তৈরি করব, অমুক দেশের মতো করে চলাফেরা করব, আমি ইংলিশ শিখবো। আরে তোমার পকেটে কী করে টাকা আসবে? তোমার তো ইনকাম করার মতো তোমার ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো তৈরি করা নেই, মানে সেই রকমভাবে তোমাকে তৈরি করা হয়নি। তোমাকে তৈরি করার জন্য তুমি দুটোর জায়গায় হয়তো 3টে ছেলে মেয়ে হয়তো নিয়েছো, তাকে তার পড়াশোনা, তাকে কীভাবে চলতে হয় ফিরতে হয় তুমি সেই নিয়ে কোনো রকম সমালোচনা করনি, কোনো কাউন্সেলিং নেই, কোনো সাইকোলজিক্যালভাবে তাকে ট্রিটমেন্ট করা হয়নি। তার হয়তো কী রোগ আছে না আছে তাকে জানতে হবে, সে কোন বিষয়ে পড়বে, কোন বিষয়ে পড়বে না, কোন বিষয়ে খেলাধুলা করবে, কোন বিষয়ে খেলাধুলা করবে না। তো এরকমভাবে মানুষ জানতে হবে তার ছেলে মেয়ে কী চায়, তার বাবা কী চায়, তার মা কী চায়, সে কী হতে চায়, আগামী দিনে তার প্রকল্প কী। সে ছোটো থেকে কোনো দিন যখন 10 টাকা ইনকাম করা শেখেনি, বড় হয়ে হঠাৎ করে 1 লাখ টাকা 2 লাখ টাকা পেয়ে গেল, এরকম এমন জায়গায় হয়েছে লটারিতে পেয়েছে, সে দেখা গেছে দুধ বিক্রি করতো, আবার সেই পরবর্তী 2 বছর না 3 বছর পরে 1 লাখ টাকা পুরো শেষ করে ফেলেছে। তার কোয়ালিটি জানতে হবে। 1 লাখ কেন, 1 কোটি এক জায়গায় করোড়পতিতে পেয়েছিল কোনো একটা মানুষ, সে নাকি ওই কিছুদিন পরে সব টাকা শেষ করে ফেলে, আবার এরকম কোনো একটা ব্যবসায় ঢুকে পড়েছে। যে ওই যে বললাম ইউটিলাইজ জানে না, সব জায়গায় খরচা করে ফেলেছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন খাতে খাতে উড়িয়েছে টাকা পয়সা। কোনো জিনিসকে ধরে রাখতে গেলে, কোনো জিনিসকে বাঁচিয়ে রাখতে গেলে, কোনো জিনিসের মানুষকে যদি এমনভাবে মানুষ চলাফেরা করবে সেই সম্বন্ধে জানতে হবে, মানুষের সেই সম্বন্ধে জ্ঞান কতটা আছে। নেতাজিকে আর এমনি এমনি বলেছিল যে আমাদের রাষ্ট্রপতি শাসন 20 বছর থাকবে। তা রাষ্ট্রপতি শাসন থাকলে আজকে সুইজারল্যান্ড কেন, কানাডা বা আমেরিকাকেও টক্কর দিতে পারত। তা দেশকে যদি ভালো রাখতে হয় তাহলে ওইসব চিন্তাভাবনা করতে হবে। যদি মনে করে না আমরা টপে থাকবো, সবার ওপরে ছড়ি ঘোরাবো, তা দেশ এরকমই চলবে, আর দেশের মানুষ ওই না জেনে বুঝে চলো যেভাবে চলছে চলুক। তা যে জিনিসটা বলছিলাম যে জিনিসপত্রের দাম বেশি থাকলে কি হয়, সেই সব এলাকাতে ভালো কিছু মানুষ, সবাই যে টাকা থাকলে যে ভালো হবে এমন কিছু নয়, কিছু ভালো মানুষ তারা হয়তো ওই ডিসিপ্লিনের মধ্যে থাকবে, তারা কিন্তু ওই থুতুও ফেলবে না বা উল্টোপাল্টাও কথা বলবে না বা ওই ভাঙচুরও করবে না। তাহলে সেই দেশের বাড়িঘরও কম থাকে। সুইজারল্যান্ডে কি একটা পাহাড়ি অঞ্চলে গোটা 60টা হয়তো বাড়ি, গ্রিনল্যান্ডে গোটা হয়তো 200টা কি 100টা বাড়ি আছে। সেই জন্য পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, প্লাস্টিক কম পড়বে, কলকারখানা কম থাকবে, পরিবেশের মানুষ ভালো থাকবে, অসুখ বিসুখ কম হবে। তার একটা জায়গায় 10টা গাড়ি থাকছে, 10টা
বাড়ি থাকছে, সে সুখে স্বচ্ছন্দ থাকবে। মনের সুখ কখন? তার যখন টাকা পয়সা থাকবে, তার আশেপাশের মানুষজন যখন ঠিক থাকবে, তার মানুষজন তাকে ভালোবাসবে, তাকে যদি সে কোনো একটা পুরস্কার পেয়েছে তাকে বাহবা জানাতে হবে, কেউ যদি কবিতা ভালো বলেছে বা গান এঁকেছে তাকে বাহবা জানাতে হবে, মানে ভালো বলতে হবে, তার রেসপেক্ট করতে হবে, একে অপরের প্রতি একটা রেসপেক্ট বা সহানুভূতি জানাতে হবে। তোমার কথায় আমি ভালো লাগলো, তোমার কথায় আমি ভালোবেসেছি। এমন একটা হয়েছে, আমার দেশের লোক যত সম্ভব জাপানে গিয়েছিল, তা সেখানে গিয়ে চাকরি করেছে, তা কোনো একটা লোকের ওখান থেকে দুধ পড়ে গিয়েছিলো। তা দুধ পড়ে যাওয়াতে এবার সেই ভদ্রলোক আমাদের এখানকারই ইন্ডিয়া থেকে যাওয়ার পরে সে বলছে, চিন্তা করছো কেন, তুমি দুধের মধ্যে জল মিশিয়ে নাও, তাহলে তুমি তোমার লস হবে না, তুমি মানে মন খারাপ করছো কেন বা কাঁদছো কেন, একটা বিষয় একটা এসে গেছিলো। যেই বলেছে সেই দুধওয়ালা কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে তাকে ধরিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে তাকে জেল হয়ে গেছে, যত সময় 10 বছরের জেল হয়েছিল এরকম, তার সাথে টাকা পয়সা গেছিলো। তা সেরকম আপনার দেশের চিন্তাভাবনা, আপনার মনোভাব যে আজকে এরকম আছে, কিন্তু অন্য দেশে হয়তো আপনি হয়তো অনেক কিছু পড়াশোনা করে জেনে বুঝে গেছেন, কিন্তু বললাম জীবনে আপনার এই এলাকায় যেটা চলছে বা আপনার মনের মধ্যে যেটা চলছিল, আপনি যে ভাবধারার মাধ্যমে যে মানুষ হয়েছেন, সেটা কিন্তু আপনার হয়েই একদিন খারাপ হবে। যেহেতু আপনি আমাদের দেশে দেখেছেন যে দুধের জল মেশানো ছাড়া তো উপায় নেই, এখানকার মানুষ এরমভাবেই খেয়ে আসছে। সে যদি ভালো দুধ দিক আর খারাপ দুধ দিক যাই হোক, সেইভাবেই চলে, এইভাবেই আমাদের দেশ চলছে। তা মানুষকে মানে কি বলবো, যদি দিশাহারার মধ্যে রাখা যায়, অন্য জায়গায় গিয়েও সেও শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে থাকা সম্ভব না। কারণ তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে, মস্তিষ্ক যে মেমোরিটা আছে, সে কিন্তু ওইটা ধরে রেখেছে, মগজ ধরে রেখেছে। আপনি একটা ভালো মানুষের কাছে রেখে দিয়েছেন, একটা হয়তো খারাপ মানুষ, সে তো ভালো হয়ে যেতে পারে, আবার খারাপ মানুষের কাছে ভালো মানুষটাও মানে দুটো উল্টো হতে পারে, সেটা বলছি। পার্সেন্টেজ যে যার মতো করে ভাগ করে নিন আপনারা। তা এবারে আপনি যে মানুষটাকে রেখে দিয়েছেন তার হাতে তো ওষুধ খেতে হবে আপনাকে, ভুল একটা ওষুধ সে হয়তো